This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যখন যেমন তখন তেমন, বা যেখানে যেমন সেখানে তেমন। তো এখন এই চারপাশে বিশ্বকাপের মরশুম, সুতরাং বিশ্বকাপটা যে রাজনীতির মধ্যেও চলে আসবে, তার মিল যে আমরা রাজনীতিতে খোঁজার চেষ্টা করব, এতে আর অবাক হওয়ার কি আছে? এটাই তো স্বাভাবিক। এবং সত্যি কথা বলতে কি, এই জবের থেকে ওই বারবার এই কথাটা বলি যে কি অদ্ভুত ভবিষ্যৎ দ্রষ্টা না এই রাজনৈতিক নেতারা। সেই কবে তারা বলে দিয়েছেন খেলা হবে, তারপর থেকে আমাদের রাজনীতি খেলা ছাড়ার কিছু হচ্ছেই না, শুধু খেলাই তো হচ্ছে। এবার যখন খেলার এত বড় একটা উৎসবের মাঝখানে আবার রাজনীতি এসে পড়েছে, তখন খেলার আঙ্গিকেই তো সেটাকে দেখতে হবে নাকি? ওই জন্যই বললাম, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই কথাটা কতটা খাঁটি সেটা 1982 সালে প্রমাণ করেছিলেন যতীন চক্রবর্তী। আপনারা জানেন যতীন চক্রবর্তীর নাম, বিশেষ করে যারা অত্যন্ত বয়স্ক তাদের মনে টনে আছে আর কি। বামফ্রন্টের মন্ত্রী, বামফ্রন্ট সরকারের শরিক, আরএসপির নেতা ছিলেন, মন্ত্রীও ছিলেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, বিধায়ক টিধায়ক রাজনীতি এগুলোর বাইরে আদ্যন্ত ফুটবল প্রেমী মানুষ ছিলেন এই যতীন চক্রবর্তী। মারাত্মক ভালোবাসতেন খেলাধুলো সংক্রান্ত ব্যাপারে। তার কাছ থেকে কত লোক যে কত সাহায্য পেয়েছে, কত ক্লাব যে কত সাহায্য পেয়েছে, সেটা যারা এই ফুটবল বা খেলাধুলোর সঙ্গে জড়িত তারা জানেন। এবার দেখুন, যতীন চক্রবর্তী তিনি আম বাঙালির মতোই আর কি। এটা নিয়ে এখন একটা ডিবেট হয়, কিন্তু যতীন চক্রবর্তী যেই সময় থেকে ফুটবলটা ভালোবাসতেন, সেই সময় বাঙালির এখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল আর মোহামেডান, আর ওপাশে ব্রাজিলের বাইরে আর কি ছিল বলুন তো? তো ফুটবলে যথারীতি যতীন চক্রবর্তীরও একদম ফেভারিট দল, প্রিয় দল ছিল ব্রাজিল। 1982 সালে স্পেনে যেবার বিশ্বকাপ ফুটবলের আসরটা বসেছিল, সেই বেলা তিনি ঠিক করেছেন খেলা দেখতে যাবেন। খুব শখ, ব্রাজিলের খেলা দেখবেন। তো তখন প্রিয়রঞ্জন দাশমুন্সী ছিলেন, আপনারা জানেন যে কেন্দ্রীয় মন্ত্রী একটা সময় ছিলেন। তার থেকেও বড় কথা, তিনি বড় ফুটবল কর্তা, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। তো তাকে ধরেছিলেন যে আমি এটা খেলা দেখতে চাই। তো সেই সময় সৌজন্যগুলো ছিল, ভাব ভালোবাসাগুলো ছিল। প্রবীণ বাম নেতাকে তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন খেলা দেখতে যাওয়ার, এবং দুজনে মিলে গেছিলেনও খেলা দেখতে। খেলা ছিল ইতালির সঙ্গে ব্রাজিলের। এবার এটা পরে প্রিয়দার কাছে আমরা শুনেছি আর কি, ওই ইতালির কাছে ব্রাজিল হারতেই মানে যতীন চক্রবর্তী জার্সি টার্সি পড়ে গেছিলেন, কিন্তু মানে এখনকার ব্যাপারটা তখনও ছিল এরকম একদম মাগ মার্কা ব্রাজিল সাপোর্টার। কিন্তু যেই ইতালির কাছে ব্রাজিল হেরেছে, খেলা শেষে সব হই হই করে সব বেরোচ্ছে, ইতালির সাপোর্টাররা ইতালিয়া ইতালিয়া করে চিৎকার করছে, ব্রাজিলের সাপোর্টারদের মুখ চুন। ঠিক সেই সময় হঠাৎ দেখেন যে এপাশ ওপাশ তাকিয়ে নিজের গা থেকে ব্রাজিলের জার্সিটা খুলে ইতালি ইতালি বলে চিৎকার করতে শুরু করে দিয়েছেন যতীন চক্রবর্তী। তো দেখে প্রিয়বাবু তো অবাক, বলে এটা কি হলো, এত তাড়াতাড়ি দল পাল্টে ফেললেন? তার পরেরটাও অসাধারণ একটা বক্তব্য, যে তাহলে কলকাতায় ফিরে কিন্তু আপনাকে কংগ্রেসে জয়েন করাবো। এটা তখনকার দিনে মজার ছলে বলা হতো, এখনকার মতো সিরিয়াসলি নয়। কিন্তু তখন যে উত্তরটা পেয়েছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী, সেটাও খুব ইন্টারেস্টিং ছিল। যতীন চক্রবর্তী তাকে বলেছিলেন, যেদিকে হইচই, যেদিকে আনন্দ, সেদিকে থাকাতেই তো আনন্দ, সেদিকে থাকতেই তো পছন্দ করি। ওই হেরে গিয়ে মাথা নিচু করে চোরের মতো থাকবো কেন? খেয়াল করুন কথাগুলো, আনন্দ আর তার সঙ্গে হেরে গিয়ে চোরের মতো মাথা নিচু করে থাকবো কেন? রাজনীতিতে লড়াই থাকবে, রাজনীতিতে হার জিত থাকবে, জয় মানুষের জয়, কারণ মানুষের ভোট, মানুষের বেছে নেওয়া সিদ্ধান্ত, জনপ্রতিনিধি বাছা। কারোর ওপর ভরসা করবেন, কারোর ওপর করবেন না, তো যার ওপর করবেন সেটাও তো মানুষেরই সিদ্ধান্ত। তার জন্য যারা মানুষের রায় নিতে গেছিলেন তারা মুখ চুন করে ঘুরবেন কেন? এটাই ছিল তার বক্তব্যের মর্মার্থ। এবং এত কথার মধ্যেও দলটা বদলের বিষয় কখনো আসেনি। কিন্তু এখন আপনারা ভাবছেন আজকে
এই সমস্ত কথাবার্তা হলে তার কত রকম ব্যঞ্জনা হয়ে যেত, কত রকম প্রচার হয়ে যেত। এবং সব থেকে বড় কথা, সত্যি সত্যিই তো প্রিয়রঞ্জন দাস মুন্সি মজা করে বলতেন না, হয়তো সিরিয়াসলি বলতেন, আর যতীন চক্রবর্তীও হয়তো অন্যরকম উত্তর দিতেন। এতগুলো কথা বললাম, আজ ভোর রাতে ওই বিশ্বকাপে ব্রাজিলের খেলা আছে বলে ভাবছেন তো? না, বললাম তার কারণ ফুটবলের প্রেক্ষাপটে সেদিনের যে বক্তব্য, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, বা ওই যেখানে আনন্দ আছে, সে বিষয়গুলো একটু প্রেক্ষাপট বদলে নিয়ে সেই ফুটবলের আসর থেকে আরেকটা বিশ্বকাপের আসরের মধ্যে রাজনীতিতে একটু অন্যভাবে ঢুকে গেছে বলে আজকে এই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যতীন চক্রবর্তী নেই, কিন্তু রাজনীতিকরা তো আছেন মনে করিয়ে দেওয়ার জন্য। আজকে মনে পড়ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে। কি করেছেন জানেন? আজ শতাব্দী রায়ের সঙ্গে যখন দিল্লি যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় একই বিমানে, তখন আমরা কি জানি? আমরা জানি যে শতাব্দী রায় তিনি যে 19 জন সাংসদ এনডিএকে সমর্থন করবেন বলে ওই তৃণমূলের মধ্যে যে একটা নতুন ব্লক তৈরি হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, তার মধ্যে একজন। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি একদম আগমার্কা মমতাপন্থী। এমনকি তার স্ত্রী এই বদলে যাওয়া বাজারে, যেখানে ঋতব্রতর সঙ্গে সবাই চলে গেছেন, 64 জন, আরও কত বেড়েছে ভগবান জানে, সেই বাজারে দলের ওই পরিষদীয় দলের ডেপুটি লিডার হচ্ছেন তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একই সঙ্গে বিমানে চাপলেন একজন বিক্ষুব্ধ তৃণমূল, এনডিএপন্থী তৃণমূল, আরেকজন মমতাপন্থী ইন্ডিজোটপন্থী তৃণমূল। এমনকি বিমানবন্দরে যখন আমরা দেখলাম যে বিমান থেকে নেমে দুজনে একই গাড়িতে রওনা দিয়েছেন, তখনও ভাবছিলাম আমরা, আমাদের প্রতিনিধিও বলছিলেন যে কি অদ্ভুত সহাবস্থান। আর তারপর দেখা গেল, আমরা ভাবছিলাম এক যাত্রায় পৃথক ফল হওয়াটাই তো স্বাভাবিক। হয়তো এই প্রধানমন্ত্রী বলেছেন হরমুজে আক্রমণ চলছে, তেলের দাম বাড়ছে, হয়তো ঠিক আছে, দিনের শেষে তো একই দলের দুজন প্রতিনিধি, তো নিশ্চয়ই ওই খরচ বাঁচাচ্ছেন, তেল খরচ বাঁচাচ্ছেন গাড়ির, ওই জন্য একটা গাড়ি শেয়ার করে যাচ্ছেন। অথবা এরকমও হতে পারে যে ওই এনডিএপন্থী আর মমতাপন্থী, মানে ইন্ডিপন্থী, বা অথবা কালীঘাটপন্থী, ঋতব্রতপন্থী, এরকম সব টানা পড়ে নে ওই এখন হয়তো এই টানাটানি চলছে আর কি। মানে ফান্ডগুলো কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না, ওই জন্য হয়তো খরচ করা যাচ্ছে না, তাই খরচ বাঁচাচ্ছেন এক গাড়ি। কিন্তু তারপর কি দেখলাম এক যাত্রায় পৃথক ফল হয় না। শতাব্দী রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা একসঙ্গে আরও কয়েকজনের সঙ্গে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে পৌঁছেছেন এবং বৈঠক করছেন। কোন ভূপেন্দ্র যাদব? যে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক হলেই আমরা দেখেছি তৃণমূলের লোকজন উল্টো সুরে কথা বলতে শুরু করেন। এটা সেই হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘরের মতো। ঢোকেন মমতাপন্থী, ইন্ডিপন্থী তৃণমূল সাংসদ হিসেবে, বেরোন এনডিএপন্থী এবং উল্টোপন্থী, যারা মমতার প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের নেতা মানেন না, এই বক্তব্য রাখেন সেই পন্থী তৃণমূল সাংসদ হয়ে। সেই ভূপেন্দ্র যাদব, যার দিল্লির বাড়িতে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন, সেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করা মানে তো পরিষ্কার যন্তর মন্তর ঘর থেকে বেরিয়ে কি অন্য মন্ত্র বলবেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়া যে আরও একজন সাংসদ হলেন, এটা বোঝার জন্য তো কঠিন কোনো অঙ্কের দরকার নেই, কোনো সত্যজিৎ রায়েরও দরকার নেই। কিন্তু ভাবুন, তিনি তো যে সে সাংসদ নন, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাকে কেন্দ্র করে উত্তর কলকাতার তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলেছে, যার বিরুদ্ধে বারবার প্রকাশ্যে মুখ খুলেছেন কুণাল ঘোষ, ওই উত্তর কলকাতা জেলার সভাপতি হিসেবে যাকে মানতে না পেরে তৃণমূল ত্যাগ করেছিলেন তাপস রায়, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় যাকে জেতাতে 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কেও যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল। এবং সব থেকে বড় কথা, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বেসুরো হওয়া
একটা নিলে একটা ফ্রি এর মরশুম, কম্বো অফারের মতো তিনি সাংসদ আর তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, যাকে বিধায়ক করা ভুলে যান, যাকে ডেপুটি লিডার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তার মানে হাতছাড়া হলেন। ঋতব্রতদের ওখানে সংখ্যাটা গুনতিতে বাড়লো, শুধু বাড়লো না, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার এটা ডেপুটি লিডার বাড়াতে হবে। ভাবতে পারেন এক ঢিলে কতগুলো পাখি মরল। এবার এগুলো তো খুব পরিষ্কার, এগুলো সময়ের অঙ্ক, এগুলো তো বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে না যে কে কেন কোথায় যাচ্ছে। মানে কুণাল ঘোষের মতো এখন পর্যন্ত মমতাবাদী তৃণমূলী নেতা পর্যন্ত বলে দিচ্ছেন যে এরা আসলে কি এবং কেন, এবং এরা যাওয়া মানে ওই কী সব বলছেন আর কি কুণাল ঘোষ আর কি, এক একজনকে তিনি দেখছেন আর মনে হচ্ছে ব্যাপক মজা পাচ্ছেন। কারণ দেখে মনে হচ্ছে তিনি যেখানটায় দাঁড়িয়ে আছেন সেখানটায় দাঁড়িয়ে তিনি ওই সেই মহাভারতের যুদ্ধের সময় সঞ্জয় যেভাবে ধৃতরাষ্ট্রকে ধারা বিবরণী দিয়েছিলেন, লাইভ কমেন্ট্রি, ঠিক সেই রকম তিনি বোধহয় লাইভ কমেন্ট্রি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর সঙ্গে একটু করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। হয়তো আর একটু বেশি দেখতে পাচ্ছেন, এবং এতদিন ধরে তিনি যেটা বলে এসছিলেন আজকে সেটা আরও জোর গলায় বলছেন যে তিনি এখনও মমতাপন্থী, তাকে জেলে যেতে হয়েছিল তারপরেও তিনি এখনও মমতাপন্থী, তিনি দলের সঙ্গে রয়েছেন এই দুর্দিনেও। কিন্তু যারা সঙ্গে ছিলেন, যারা হয়তো দল ভাঙার কারিগর ছিলেন, যাদের জন্য দল ভেঙেছে, যাদের নিয়ে এত অসন্তোষ, যাদের আগলে রাখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা সবাই তাকে ছেড়ে চলে গেছে। আজ কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে কে ছিলেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেও যদি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই তৃণমূল কংগ্রেসটা সর্বভারতীয় দল, ওটাই তৃণমূল, তাহলে আপনাকে মানতে হবে কলকাতা ময়দানের ক্লাব বাটা, আজ ভোর রাতে যে দলটা খেলতে নামছে ব্রাজিল, এই দুটোই আসলে এক। সুদীপদার এটা একটা আদতও আছে, বারবার দল শিবির টিবির চেঞ্জ করা। সুদীপদাকে নিলে বিজেপির সুবিধা হচ্ছে ওটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটা পরচুলো পড়া এমপি নিলে তার সঙ্গে একটা চলমান ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি। কেন তাপস রায় চলে গেল? তিনি তো চলে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যে। কেন সজল ঘোষের বাড়ি দুমড়ে মুচড়ে দরজা ভেঙে তাকে নিয়ে যেতে হলো? সে কি মুম্বাই বিস্ফোরণের নায়ক নাকি? আজকে করা হয়েছিল কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। একদম লাগাম ছাড়া দৌড়াত্ম। এটা কি অপর মহল জানতো না? সব জানতো। বেসিক্যালি বাজে লোক, নিজের সারা জীবনে রাজনীতির করেনি। প্রিয়দাস মুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা ব্যানার্জির আঁচল ধরে এতদূর পর্যন্ত কারুর লয়াল নয়। ও আর ওর স্ত্রী দুজনের লয়াল হয়তো। পুরো খেলা জমে গেছে জানেন তো, মানে বিশ্বকাপটা হয়তো এখনও জমেনি কিন্তু জমে গেছে, আর আজকে ব্রাজিল নামলে হয়তো আরও বেশি জমবে। আজকে একটা গল্প বলি আপনাদের, একটা ঘটনা আর কি, সত্যিকার ওই ঘটনা শুনছিলাম। আমাদেরই এক সহকর্মী একদম পাগল ব্রাজিল সাপোর্টার, সে ব্রাজিলের জার্সি পরে আজকে অফিসে এসছে। তো সে যখন এসছে বাইকে করে আসে, একটা সিগনালে এসে দাঁড়িয়েছে, তো তার পাশে আরেকজন ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন বাইকে। তো এরকম ব্রাজিলের জার্সি পরা আমাদের ওই সহকর্মীকে দেখে তিনি একদম পুরো ভি দেখিয়েছেন। তা আমাদের সহকর্মীও খুব খুশি হয়েছে যে সত্যিই তো আরেকজন ব্রাজিল সাপোর্টার, এবং ওই বললাম ব্রাজিলের সাপোর্টারটা তো ছড়াছড়ি আমাদের বাঙালিদের মধ্যে, তারপর নিশ্চয়ই আজকে জিতবে, ভি দেখাচ্ছে, ও ভি দেখিয়েছে। পাশের ভদ্রলোককে বলেছে জিতবো কোনো চিন্তা নেই, আজকে জিতবো। পাশের ভদ্রলোক বলেছেন আমি ভি দেখাইনি, আমি এটা 2 দেখিয়েছি, আজ 2 গোলে হারবেন। মানে ভদ্রলোক আর্জেন্টিনার সাপোর্টার। মানে বুঝতে পারছেন, আজকে এই গল্পটা শুনছিলাম, প্রবল হাসছিলাম, এবং খালি মনে হচ্ছিল এটার এই ছবিটাই তো আমরা সত্যি আজকে রাজনীতিতে দেখছি। একজন তৃণমূল বিধায়ক বা সাংসদ তো এই কাণ্ডটাই করছেন, এটাই তো দেখাচ্ছেন। ভাবুন তো, নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্দিনে পাশে থেকেছিলেন। আমরা ভাবলাম এখন পর্যন্ত এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েননি, হয়তো দেখাচ্ছিলেন যে আছি,
মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ভেবেছেন আছেন। আসলে ওটা যে বাই করছেন হাত নেড়ে, এটাই কেউ বুঝতে পারেনি, আমাদের সহকর্মীর মতো ধোঁকা খেয়ে ফেলেছেন। কি আশ্চর্য বিষয় বলুন তো রাজনীতি, যে তাপস রায় এবং সজল ঘোষকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল ছাড়তে হয়েছিল বলে এই তৃণমূলের লোকেরাই দাবি করছেন, সেই তাপস রায় সজল ঘোষ তারা এখন একজন মন্ত্রী আর একজন বিধায়ক, হয়তো ভালো কোনো পোস্টে থাকবেন, অনেকেই বলছেন মেয়র ঠেয়ার পদেও তার নামটা শোনা যাচ্ছে। মানে তারা এখন বিজেপিতে গিয়ে এখন একটা খুব শক্তপোক্ত অবস্থানে রয়েছেন। আবার বলছি, কার জন্যে তারা চলে এসেছিলেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। এখন দেখুন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা তো একই শিবিরের দিকে চলে এলেন। হয়তো বিজেপিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনও আসেননি, কিন্তু এনডিএ জোটে তো ঢুকে পড়েছেন, তাদের দলেরই জোট। ভাবা যায় রাজনীতি কি অদ্ভুত, কাকে কোথায় কার সঙ্গে মিশিয়ে দেয়। তৃণমূলের যে সমস্ত সাংসদ এখন তৃণমূলে ওই মমতা অভিষেকের বিরোধিতা করছেন, থাকবো না আর বন্ধ ঘরে বলে কালীঘাটের ঘরটা ছেড়ে আলাদা ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, তারা সবাই বলছেন পশ্চিমবঙ্গের উন্নয়নের শরিক হতে চান, তাই তারা এনডিএকে সমর্থন করতে আগ্রহী। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তাই চান, এই উন্নয়নের জোয়ারে ভাসতে চান। এই জন্যই তো প্রথমে ভূপেন্দ্র যাদব, তারপর অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। হয়তো সোমবার তিনি আরও 19 জন সাংসদের সাথে লোকসভা স্পিকারের ঘরে চলে যাবেন, 19টা 20 হয়ে যাবে, 19-20 এইভাবেই হয় আর কি। এবং তিনি গিয়ে কি দাবি করবেন? তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তারা এখন একদম আলাদা একটা শরীর, আলাদা একটা আত্মা, এবং সেই আত্মা আপাতত এনডিএ জব করছে। এগুলো ঘটতে পারে বলে আমরা না হয় অনুমান করছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানতেন না সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনো দিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে? আমার ধারণা কি জানেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই ঝোপ বুঝে কোপ মারার প্রবণতা সম্পর্কে সব থেকে বেশি যদি কারোর ধারণা থেকে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2004 সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু একবার তার হাত ছেড়েছিলেন, তৃণমূল ছেড়ে তিনি নিজে ওই লোকসভার ভোটে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন, কারণ তৃণমূল তাকে টিকিট দেয়নি, সুতরাং জোড়া মোমবাতি চিহ্নে দাঁড়িয়ে পড়েছিলেন এবং সেই ভোটে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে জিততে পারেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকেও সেবার জিততে দেননি। উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় 80,000 ভোট কেটে নেওয়ায় হেরে গেছিলেন, মাঝখান থেকে জিতে গেছিলেন সিপিআইএম এর সুধাংশু শীল। আমার কি ধারণা জানেন, এই যে মানে ওই হাত নাড়াটা বললাম না, আমরা ভাবছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই হাত দেখে আশ্বস্ত হয়েছেন। এখন মনে হচ্ছে কি জানেন, যদি আশ্বস্ত হয়ে থাকেন তাহলে ধরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও বয়স হচ্ছে, তিনিও অতীত ভুলে যাচ্ছেন। না হলে হয়তো নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার বলে নির্বাচিত করতেন না। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই বললাম ফুটবলের বাজার, সুতরাং তার মধ্যে হয়তো আমরা ওই ফুটবল প্রেমী যতীন চক্রবর্তীর রাজনৈতিক রূপটা দেখতে পাচ্ছি, যিনি ব্রাজিল হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে জার্সি বদলে ইতালির জন্য গলা ফাটিয়েছিলেন। তিনি যেরকম প্রিয়রঞ্জন দাসমুন্সিকে বলেছিলেন যেদিকে আনন্দ সেদিকে আছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চয় সেই তুরীয় আনন্দের খোঁজে চারপাশে সারা জীবনটা দৌড়ে বেরিয়েছেন। সেই 2004-এও বেরিয়েছিলেন, ওখানে হয়তো আনন্দ পাবেন ভেবে আনন্দ পাননি, নিরানন্দ হয়েছিলেন, সুতরাং আবার আনন্দের খোঁজে তৃণমূলে ফেরত চলে এসেছিলেন ওই 2009 লোকসভা ভোটের আগে। এবার আবার নতুন আনন্দের খোঁজে বেরিয়েছেন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, এটাই মানে আনন্দ, পরমানন্দ। সবসময় এই তুরীয় আনন্দের খোঁজে রাজনৈতিক নেতারা থাকেন, এবং আসলে তারা যে সন্ন্যাসী প্রকৃতির, এই যে আপনারা কথায় কথায় বলেন এর ঘরে অত, ওর ঘরে তত, এই সমস্ত ভুল।
আপনারা চিনতেই পারেননি, এরা স্বভাব সন্ন্যাসী। এক্ষেত্রে আবার কংগ্রেসের ধুতি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির আঁচল ধরেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই 2009। তারপরেই নাকি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন কেন্দ্রীয় মন্ত্রিসভার একটা আসন চাইতে গেছিলেন ওই চিফ হুইপ হওয়ার বদলে, তখন নাকি তাকে আগে বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে তখন অবধি তিনি চিনতে ভুল করেননি, কিন্তু একটা সুযোগ দিয়েছিলেন। আর সেই সুযোগের প্রতিফলন এই 26-এ এসে তিনি পাচ্ছেন। এবার যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন আগে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুন, সেদিন দিল্লির বাংলোর সেই ঘরে যারা ছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল মুকুল রায়, যিনি এখন স্বর্গত, আর বাকিদের মধ্যে কয়েকজন সাংবাদিক ছিলেন। তাদের মুখে এই কথাটা শোনা আর কি। 2011-য় ওই স্বাস্থ্যমন্ত্রকে প্রতিমন্ত্রীর দায়িত্ব সুদীপ ব্যানার্জি পেয়েছিলেন বটে, কিন্তু সেজন্য তাকে অপেক্ষা করতে হয়েছিল 2 বছর। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন তিনি একদম চরম ভদ্রলোক। ওই ভদ্রলোকের এক কথা ঠিক সেই রকম। তখনও তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, এখনও তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। মানে তখনও তিনি বিশ্বাসযোগ্য ছিলেন না, এখনও নয়। এই বৃদ্ধ বয়সেও তিনি আসলে একটা জিনিসের পেছনেই দৌড়ে যাচ্ছেন, আনন্দ, ক্ষমতার আনন্দ। যেটা দেওয়ার ক্ষমতা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, সেটা হয়তো ঝাঁকের কই হয়ে এনডিএর সমর্থক হলে পাওয়া যাবে, এটাই হয়তো তার মনে হয়েছে। নাকি যে আনন্দটা রাজনীতিক হিসেবে তিনি এতদিন সংগ্রহ করেছেন, সেই আনন্দটা হাতছাড়া হয়ে যেতে পারে, এই ভয়ে তিনি এনডিএ পন্থী হলেন। এটাও একটা ভাবার বিষয়। কিন্তু যাই হোক, এটা আমরা শুধু বুঝে গেছি যারা রাজনীতি করেন, এমনিতে লোকে বলে তাদের খাই একটু বেশি, সবসময় তারা কিছু না কিছু চাই করেন, কিন্তু আমরা জেনে গেলাম সেই চাওয়াটা খুব সামান্য, আনন্দ। সুদীপদা তাকে এই করা হবে, ওই করা হবে, আজও উত্তর কলকাতার চেয়ারম্যান করে রাখা হবে, নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার করা হবে, তো এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন না। যদি বিধায়কের বিরুদ্ধে বলার থাকে তাহলে সাংসদকে বলবেন, সাংসদের বিরুদ্ধে বলার থাকলে বিধায়ককে বলবেন, কিন্তু একই ঘরে তো সাংসদ বিধায়ক। বলারটাকে আপনি তো আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রীর অবধি যেতে পারবেন না। সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। সুদীপদার যেই যদি সুদীপদার ওই রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায়, তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদার সেই জন্য গেছে। এবং লাস্ট কথা যেটা হচ্ছে, সুদীপদার কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ ওনার গাড়িটা 17 বছর হয়ে গেছে দিল্লিতে, অতটা নতুন গাড়ি চাই। মমতাজি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয় আমাদের পক্ষে, যদি দলের পুরনো গাড়ি আছে যদি আপনি নিতে চান নিন। অতএব সুদীপদা কিসের জন্য গেছে এটা বলা বড় মুশকিল। It's a short bite if you're talking. Okay, just 3 at least here now. Just a short bite. Just single question here now. What is the question? You had a meeting with Mr. Bhupendra Yadav. No, I don't think we'll keep it now. Sorry. Okay. কত কিছু আমাদের জানা বাকি বলুন তো। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, এতটুকু দেখে বলি ও সো ফানি। দেখুন এই যে কত বড় বড়, মানে ওই সবসময় বলেন, একজন বলেছিল মাছ ধরেছি, কত বড়, এই এত বড়, বলে এত বড় না, এত বড় না, এত বড়, মানে এইখান থেকে এই অবধিও আসতে পারে। এই রাজনীতিকদের খাঁইটা হচ্ছে সেই রকম। তারা কোথাও কেস, তাতে আনন্দ, কেস মুক্তির আনন্দ, আবার কখনো গাড়ির আনন্দ, কিছুই আলপিন টু এলিফ্যান্ট, সব কিছু তাদের চাই আর কি। এটা আমরা বুঝে গেছি। কোনো কিছুতেই তাদের না নাই, এটাও আমরা বুঝে গেছি। এই যে শতাব্দী রায় ভূপেন্দ্র যাদবের বাড়ির থেকে বেরিয়ে তার সাংসদ বাংলায় ঢোকার সময় যখন তাকে প্রশ্ন করা হলো, গেছিলেন, সবাই দেখেছে, কার সঙ্গে গেছিলেন তাও দেখেছে, কেন গেলেন এখন আর নতুন করে বলার কিছু নেই। তিনি কি বললেন? সরি। এবার দেখুন, সরি ছাড়া যেহেতু শতাব্দী রায় কিছু বলেননি, ফলে এটার আমরা অন্যরকম বিভিন্ন রকম ব্যাখ্যা করতে পারি। হতেই পারে যা হচ্ছে তাতে তিনি দুঃখিত মনে করছেন, অথবা
তিনি দুঃখ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, সবটাই হতে পারে। উত্তর পাওয়া যায়নি এইটুকুনি আমরা বুঝে গেছি, কিন্তু উত্তর তো আমরা চাই। কারণ প্রথমত বিধানসভা আর লোকসভা দুটো জায়গায় তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে এই কালীঘাটের সঙ্গত্যাগের যে হিড়িকটা পড়েছে সেটা যুক্তিগ্রাহ্য, কারণ দুটো ধরন ধারণ, দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক দেখা দিচ্ছে। এটা কিন্তু আপনি এক ছকে ফেলতে পারবেন না যে ওই সবাই তৃণমূল ছাড়ছেন, মানে ওই মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী না হয়ে তারা উল্টোপন্থী হচ্ছেন। কিন্তু ধরন ধারণ সে তো আলাদা, লক্ষ্য কি সেটাও বোঝা মুশকিল। লক্ষ্যর জায়গাটাতে তাও একটা কমন কথা উঠছে যে ওই দলের নাম, প্রতীক এবং তার সঙ্গে ফান্ড সবই যদি সংখ্যাগরিষ্ঠ উল্টো দিকে চলে যায়, সেদিকেই তো চলে যাওয়ার কথা। কিন্তু ঘটনা হচ্ছে দুরকমভাবে তো দুদিকে যাচ্ছে। এবার দুই ধরনের মধ্যে মেলবন্ধন হবে কিনা সেটা একটা প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন কি জানেন, বিজেপির দু ক্ষেত্রে দুরকম ভূমিকা কেন? বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো যারা তৃণমূল ভেঙে আলাদা ব্লক করেছেন, তাদের সাথে মুখ্যমন্ত্রী বা অন্য বিজেপি নেতাদের এমনি ঘটনাচক্রে হয়তো দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, বিধানসভায় দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, এগুলো ঠিক আছে, আচমকা। এর যেটাকে দুপক্ষই সৌজন্য সাক্ষাৎ বা পথে যেতে দেখা হয়ে গেল, বন্ধু কি খবর বল, এরকম সৌজন্যমূলক কথাবার্তা, সেটা ওই বঙ্গভবনে ঢোকার মুখ ঠুকে যেটা বলেছেন ঋতব্রতরা আর কি, সেরকম হয়ে গেছিল। অথবা কোনো প্রশাসনিক বৈঠকে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলের জনপ্রতিনিধিদের সসম্মানে সৌজন্য দেখিয়ে আমন্ত্রণ জানিয়েছেন, তারা জনপ্রতিনিধি হিসেবে নিজেদের সেই দায়িত্ব পালন করেছেন, সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে দেখা সাক্ষাৎ হয়েছে। এই তো গোটা ব্যাপারটার মধ্যে একটা আনুষ্ঠানিকতা রয়েছে। কিন্তু দিল্লি, সেখানে তো এত সৌজন্য, এত মানে গোড় প্যাচ, রাগ ঢাক গুরুগুর কোনো কিছুরই কোনো প্রয়োজন পড়ছে না। ভূপেন্দ্র যাদব বা শুভেন্দু অধিকারীরা প্রকাশ্যেই বিদ্রোহী সাংসদদের সাথে বৈঠক করছেন, সময় দিচ্ছেন। কোনো পক্ষই সেটাকে সৌজন্য সাক্ষাৎ বলে কেন দাবি করছেন না? এমনকি অমিত শাহ তিনিও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়ে দিচ্ছেন। কেন? তৃণমূলের এই তাসের ঘরের মতো ভেঙে পড়ার সময় পশ্চিমবঙ্গ আর দিল্লি এই দুটো জায়গায় বিজেপিকে কেন দুরকম ভূমিকায় দেখা যাচ্ছে? এরও কারণ আছে। দেখুন, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে। মানে কথাটা আমাদের এখানকার রাজনীতিতে তার মুখ থেকে বেরিয়ে হয়তো বিখ্যাত হয়েছিল, নইলে পুরনো কথা, ইংরেজি কথা, বেগার্স ক্যানট বি চুজার্স। তো এটা হচ্ছে সেই রকম। এই মুহূর্তে তৃণমূল বিধায়করা সবাই চাইছেন, নিজের মতো করে চাইছেন। এবার এরকম চাই করলে যেখানে যেরকম তাদের গুরুত্ব সেরকম ব্যবহার পাচ্ছেন। প্রথমত দেখুন বিধানসভা, সেখানে বিজেপির হাতে যথেষ্ট সংখ্যক বিধায়ক রয়েছে। এখানে মানুষজন যেভাবে ঝেড়ে এই সদ্য এই বিধানসভা নির্বাচনটা যে হলো তাতে বিজেপিকে ভোট দিয়েছেন, তাতে তো একটা কথা পরিষ্কার, ওই সমস্ত বাকি মেরুকরণ ঠেরুকরণ ভুলে যান। বাংলা বিষয় হচ্ছে অধিকাংশ মানুষের ভোট দেওয়ার সময় মাথায় একটা জিনিসই ছিল, আর পারা যাচ্ছে না, এই সরকারটাকে এবার বদলাতে হবে। তাই করেছেন, তারা বদলে দিয়েছেন। এমনকি মুসলিমরা তারা বিজেপিকে ভোট না দিলেও তারা যাকে সামনে পেয়েছেন তাকেও বিভিন্ন জায়গায় ভোট ঠোট দিয়ে ফেলেছেন। ফলে এখানে তাদের একরকমভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। বিদ্রোহী তৃণমূল এখানে ইন্ডিজোটের সমর্থক হয়ে বিজেপির গঠনমূলক বিরোধিতা করবে, এরকম একটা ভাব করছে। এতে বিজেপির কোনো লোকসান নেই, কিছু চেয়েও যায় না আর কি। শুধু দেখুন, যদি কেউ জানেন যে আপনার যে বিরোধী সে একটা বন্ধুত্বপূর্ণ বিরোধিতা করবে, এটা বুঝে গেলে কে অখুশি হবে? বিজেপিও খুশি হচ্ছে না, সৌজন্য দেখাচ্ছে খোলা মনে। কিন্তু দিল্লি, রাজ্যসভায় বিজেপি এগিয়ে থাকলেও লোকসভায় তাদের কিন্তু এই এখন পরপর ওই যে বিভিন্ন বিল টিল পাশ করাতে হবে, তার জন্য আরও অনেক সাংসদের সমর্থন দরকার। এবার এই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি এনডিএকে সমর্থন করবেন, মানে
তাদের সমর্থনটা নিশ্চিত হয়ে গেল। ফলে সংসদে সংখ্যা বাড়াতে বিজেপি খোলাখুলি কাকলি ঘোষ দস্তিদার বা সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠক করছে বলে ধরে নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, সংসদীয় রাজনীতিতে ফ্লোর ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে। যে কোনো গুরুত্বপূর্ণ বিল পাস করানোর ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে আইনসভায় শাসক পক্ষের তরফে ওই বিদ্রোহী শিবিরে ভাঙন ধরানোর একটা চেষ্টা হয়। এই ভোটাভুটির ক্ষেত্রে যাকে ক্রস ভোট ঠোট বলে আর কি, মানে এটা দু তিন রকম ব্যাপার আছে। ক্রস ভোট হলো বেশ কিছু, অথবা বেশ কিছু সাংসদ তারা খুব গুরুত্বপূর্ণ কোনো একটা ভোটাভুটির সময় তারা হয়তো অনুপস্থিত হয়ে গেলেন। মানে যে ভূমিকাটা বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু সাম্প্রতিক অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে সামগ্রিকভাবে পালন করতে দেখেছি। তারা না, ওদের সঙ্গে আমরা নেই, আমরা এসব মানছি না বলে রেগে মেগে একটা ভাব দেখিয়ে তারা ভোটাভুটির সময় তারা ওয়াকআউট করলেন, অনুপস্থিত থাকলেন। ঠিক যেরকম ওই জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন সেই সময়ের মতো, তৃণমূল ভোটই দিল না, কিন্তু মাঝখান থেকে বিজেপির প্রতিনিধি হিসেবে বা ক্যান্ডিডেট হিসেবে প্রার্থী হিসেবে ধনকরের জয়টা নিশ্চিত হয়ে গেল। এইরকম আর কি, এটা আপনাদের চেনা বিষয়, তাই জন্য চেনা উদাহরণ দিলাম আর কি। শাসকের তরফে এই ফ্লোর ম্যানেজমেন্টটার দায়িত্ব যারা পালন করেন তাদের ক্রাইসিস ম্যানেজার বলে। এরকম বেশ কিছু লোক ক্রাইসিস ম্যানেজার থাকে তৃণমূলের। ওই যেরকম ওই ক্রাইসিস ম্যানেজারের কাজটা একটা সময় মুকুল রায় করতেন। এবার এই ক্ষেত্রে কে করছেন, ভূপেন্দ্র যাদব করছেন কি না সেটা বলা মুশকিল, কিন্তু এটা পরিষ্কার ভূপেন্দ্র যাদবকে ছুঁয়েই কিন্তু বা তার ঘরের ওই যন্তর মন্তর কক্ষ থেকে বেরিয়েই কিন্তু সব তৃণমূল সাংসদ এক রা হয়ে এনডিএ 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 বলে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার দুটো কেন্দ্রের দুই সাংসদ মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। মালা রায়ও তো তিনি তৃণমূলের ওই মহিলা তৃণমূল থেকে পদত্যাগ করে ফেলেছেন আর কি, চেয়ারপারসনের পদ থেকে। এবার তার মুখ থেকেও হয়তো এনডিএ এনডিএ শোনা যাচ্ছে, সবাই ঘুরে যাচ্ছেন। ফলে সংখ্যাটা যেটাকে আমরা 20 বলছিলাম সেটা আগামীতে আরও যে বাড়বে না তার কোনো গ্যারান্টি আছে নাকি? কলকাতায় যেটা হয়েছে 64 জন প্রায় এমএলএ একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে তারা বিরোধী দলনেতা তৈরি করেছে। আমরাও দিল্লিতে 20 জন 21 জন এমপি একসঙ্গে একটা ফোরাম তৈরি করা হয়েছে। সং আছে, গঠন নেই, যে ক্রাউন প্রিন্সের সংগঠন, এই ফ্যাসিবাদী মনোভাব, আধিপত্যের মনোভাব, এগুলো গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। লোকসভাতে 19-20টা নাম দেখা যাচ্ছে, সংখ্যা বাড়লে আমি অন্তত ব্যক্তিগতভাবে এতটুকু অবাক হব না। अगर आप हमको परसों बोलते कि शायनी जाएंगे तो हम बोलते कि आई विल कट माई रिस्ट, पर शायनी नहीं जाएगी। हम किसी की गारंटी नहीं लिए, हम शायनी की गारंटी लिए थे क्योंकि आई रिगार्डेड हर एज माई सिस्टर, एज माई डॉटर। आई रिगार्डेड हर, आई वाज वेरी वेरी फॉन्ड ऑफ दैट चाइल्ड एंड आई जेन्युइनली बिलीव शी हैज अ ग्रेट फ्यूचर इन ऑपोजिशन। এইখানে মহুয়ার কথাবার্তা শুনে, মহামৈত্রের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তাকেও কি সায়নী ওইরকমই হাত দেখিয়ে আশ্বস্ত করেছিলেন নাকি? তিনি হয়তো ভেবেছিলেন সায়নী আছে, আসলে সায়নী বাই করেছিলেন। এক গল্প, সব চেনা ছক। মহামৈত্রী অনেক কথা বললেন, কিন্তু একটা বিষয় আমি কোনোভাবেই হালকাভাবে নিতে পারছি না, এইটা খুব ইম্পর্টেন্ট। সায়নী ঘোষ তার ছোট বোনের মতো। দুদিন আগে পর্যন্ত তিনি ভাবতে পারেননি সায়নী বিশ্বাসঘাতকতা করবেন, কারণ তিনি সায়নীকে অন্ধের মতো নাকি বিশ্বাস করতেন। নিজেই বললেন প্রয়োজনে তিনি নিজের কবজি কেটে ফেলতেন, কিন্তু বিশ্বাস করতে পারতেন না যে সায়নী ওই 19 জন সাংসদের মধ্যে একজন হিসেবে সই করবেন। এবং 2, শুভেন্দু অধিকারীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। দেখুন, রাজনৈতিক নেতারা একে অন্যকে খুব ভালো চেনেন এবং তাদের মানে বিশ্বাসটাই যে আসলে অবিশ্বাস এটা সবাই জানেন। তারপরেও যখন এতটা গ্যারান্টি দিচ্ছেন, তাহলে আমার ধারণা সায়নী নিশ্চয়ই কিছু এমনভাবে এতদিন করেছেন যাতে সবার মনে হয়ে গেছিল যে আর যাই হোক, তার উপর তৃণমূলের ছাপটা এত বেশি পড়ে গেছে, ওটা বহু ঘষেও তিনি তুলতে পারবেন না। আমরা বুঝতে পারছি রাজনীতিতে আসলে ওই ছাপঠাপগুলো কোনো
ফ্যাক্টর নয়। অবশ্য ওনার ওপর যার সব থেকে বড় ছাপ ছিল তার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো মাঝে মধ্যে আমাদের নিজেদের বুঝতে অসুবিধা হয়ে যেত, যদি দূর থেকে ধরুন কোনো ছবি আসছে তাহলে আমাদের বুঝতে অসুবিধা হতো কোনটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোনটা সায়নী ঘোষ। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই শাড়ি পরেন, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই চটি পরেন, মানে যে হাওয়াই চটিকে নিয়ে, যে চটিগুলোকে নিয়ে এত আলোচনা হয়েছে সাম্প্রতিককালে, এবং তিনি যে ওই রকম চটি পরেন লোকে বলেন সেটা তিনি মানে ভালো করে প্রতি মুহূর্তে দেখাতেন। ওই লোকে যেরকম কিছু কিছু লোক থাকে দেখবেন দামি একটা হয়তো ঘড়ি কিনেছে, সে কথায় কথায় হাতের জামাটা সরিয়ে ঘড়িটা এরকম করে দেখায়। সায়নী ঘোষ ওরকম করে চটি দেখাতেন যে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের রেপ্লিকা। বলতে পারেন গরিব লোকের ওই বিভিন্ন সময় এক একজনকে দেখে বলে না যে এ হচ্ছে গরিব লোকের অমুক, এই সেরকম ব্যাপার আর কি। যেগুলো খুব দামি দামি ব্র্যান্ড হয় দিল্লির বাজার থেকে, সেগুলো নকল টকল বেরোয়, ফার্স্ট কপি বলা হয়, সেগুলো আর নকল বলা যায় না, বলা হয় ফার্স্ট কপি, আসলে নকল কিন্তু বলা হয় ফার্স্ট কপি। সায়নীকে দেখে বা সায়নীর ধরন ধারণ দেখে এতদিন সবাই মনে করতেন ইনি বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফার্স্ট কপি হতে চাইছেন। আমার ধারণা কি জানেন, সায়নী নিজেও এটা জানতেন, নিজেও বিশ্বাস করতেন, এবং এই যে তারা একটা সাইন ল্যাঙ্গুয়েজে বিশ্বাস করেন, এই যে যেগুলো তিনি তার পোশাক আশাক চটি এ সমস্ত দিয়ে ধরন ধারণ এই যে দিয়ে মোটামুটি লোকজনকে বোঝানোর চেষ্টা করতেন যে এর পরের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি। ঠিক সেই একই ভঙ্গিতে তিনি হয়তো ওই ভাব ভঙ্গি পোশাক আশাক দিয়েই বুঝিয়ে দিতে চেয়েছেন সে সায়নী বদলে গেছে। তিনি বিমানবন্দর থেকে যখন বেরিয়েছেন মুখে মাস্ক, চোখে বড় সানগ্লাস, মাথায় টুপি, পরনে শাড়ি নেই, জিন্স টি শার্ট। কোথায় সেই সায়নী? মা কি ছিলেন, কি হইলেন? এইটাই হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, এবং রাজনৈতিক নেতাদের এই জন্যে খুব খুব ভালো করে ফলো করতে হয়। তারা প্রতি মুহূর্তে বিভিন্ন আকার ইঙ্গিত এই সমস্তর মধ্যে তারা বুঝিয়ে দেন তারা কি করছেন, কি করতে চলেছেন, কি করবেন। নাকি সায়নী অগ্নিমিত্রা পালের বক্তব্যের প্রতি একাত্মতা দেখাচ্ছেন? অগ্নিমিত্রা পাল বলেছেন না যে বিজেপির বাংলায় মহিলারা যা মন চায় পড়তে পারেন, রাতের যে কোনো সময় যে কোনো জায়গায় যেখানে খুশি নির্ভয়ে যেতে পারেন। সেই জন্যই কি যা খুশি তাই পড়ছেন, আগেরটা ছেড়ে যা খুশি তাই পড়তে পারি, যে তাই খুশি যাইতে পারি। তাহলে তো বলতে হবে এরা কি সবাই ওই গুপি বাঘার মতো ভূতের রাজার বর পেয়েছেন নাকি? হাতে তালি দিচ্ছেন আর এনডিএ শিবিরে চলে যাচ্ছেন, হাতে তালি দিচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট কপির থেকে সম্পূর্ণ অন্য চেহারার সায়নী ঘোষ হয়ে যাচ্ছেন। এবার সায়নী যদি অগ্নিমিত্রা অথবা তার পার্টির ভরসায় নির্ভয় হয়ে থাকেন তাহলে একটাই শুধু প্রশ্ন, তাহলে মুখ ঢেকে ঘুরছেন কেন বলুন তো? মানে এই মুখটা বদলে যাওয়া মুখ, নাকি আগের মুখ ভুল করে ভেবে এখন আবার লোকজন তৃণমূল নেতাদের যেরকম ডিম টিম খাওয়াচ্ছে সেই ভয়টাই পাচ্ছেন নাকি তিনি? ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, ও খেপা ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, না 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 যেতে দেব না, তাই রেদমা ছাড়ে রাখিব ছেড়ে দেব না, তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। কে কাকে ছাড়ছে? আপাতত ছাড়াছাড়ির তালিকায় যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। থুড়ি তৃণমূলের আস্থাভাজন তারকা সাংসদ সায়নী ঘোষ। উল্কার মতো উত্থান, একদিকে অভিষেকের মতো ঝাঁ চকচকে ইমেজ, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ। একসঙ্গে মমতা অভিষেকের কৃপা এভাবে আর কোন তারকাই বা পেয়েছেন? ফলও মিলেছিল হাতে নাতে। একসময় বিরোধী মঞ্চে থাকা সায়নীকে লোকসভায় পাঠিয়েছিল তাঁর দল। রাজনীতি নেই চলে।
সঙ্গে সংগঠনের গুরু দায়িত্ব। সেই সায়নী এবার তৃণমূলের বিরুদ্ধ ব্লকে। অনুকরণ করা নীল পাড়ের সাদা শাড়ি আর হাওয়াই চপ্পল ছেড়ে সোজা টি শার্ট আর জিন্স, সঙ্গে মেঘে ঢাকা তারা, থুড়ি মুখে ঢাকা মাস্ক। সায়নী ঘোষ বড় নাম না, সায়নী ঘোষকে বড় করা হয়েছে, ইটস নট এ বড় নাম। নিজস্ব কোনো ক্যালিবার নেই, দিদিকে ফলো করতো সব জায়গায়, আমরা দেখেও চেনেছি। সেও যদি চলে যায়, চলে গেছে, তাতে কিচ্ছু এসে যাবে না। 2021 থেকে গুরুত্ব পাওয়া শুরু। টিএমসিপির সভানেত্রী। 2024 লোকসভায় যাদবপুরের টিকিট, ভোটে জিতে সাংসদ সায়নী ঘোষ। ভোটের পরেও দলের হয়ে সওয়াল, কিন্তু গত 2 সপ্তাহ ধরে সায়নী চুপ ছিলেন। সূত্রের খবর, দিল্লিতে বসেই কাকলি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে গোপনে বৈঠক। পরাজয়ের পর শুরুতে দলের হয়ে ব্যাট চালালেও আচমকা উধাও হয়ে যান। সূত্রের খবর ছিল কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে তড়িঘড়ি জুড়ে যান দিল্লিতে বসেই। দিল্লি থেকে চুপি চুপি ফিরলেও মুখ খুলছিলেন না, কিন্তু প্রকাশ হওয়া বিক্ষুব্ধদের চিঠিতে সইতেই পোল খুলে গেল। এই গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে, আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন তখন তারা তাকে ফোনেও পাবেন না। শাখা সংগঠনের প্রধান, তো তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তারা তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন, তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আমি তো মুখ ঢাকছি না, আমি মদন মিত্র, মুখ ঢাকতে হচ্ছে কেন? তারকাদের মাথায় তুলে কতটা ভুল হয়েছিল বিপদের দিনে বুঝিয়ে দিচ্ছেন টিকিট পাওয়া তারকারাই। দেবের মতো তারকারা দিনের আলোতেই পাল্টি খেয়েছেন। ওদিকে সায়নীরা মুখ লুকিয়েও বিপক্ষে। সময় লাগলো কতটা? হিসেব বলছে 1 মাসেরও কম। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল। গদ্দারকে পশ্চিমবাংলার মানুষ কখনো জায়গা দেবে না। সায়নী ঘোষ তো যাদবপুরের এখনো ভূগোল জানে না। যাদবপুরে এত কিছু হচ্ছে, তিনি যাদবপুরের সাংসদ, দেখা যাচ্ছে না। আমরা প্রত্যেকদিন বুলডোজারের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছি, সামনে দাঁড়িয়ে। তারা বেসিক্যালি বিজেপি বিরোধী লড়াইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলো। দেখুন, করোনাকালে এই সবাই মুখে মাস্ক টাস্ক কেন পরতেন তো একটাই কারণে, করোনাকে দূরে রাখতে। এক্ষেত্রে কেন পড়ছেন আপনারা সেগুলো বুঝতেও পারছেন। কিন্তু আরেকটা জিনিস মনে হচ্ছে, জানেন তো, এটাই কি হওয়ার কথা? এটাই কি আসল ছবি আমাদের রাজনীতিকদের? কারণ তাদের কোনটা মুখ আর কোনটা মুখোশ, বা সারাক্ষণই তারা আসলে যে মুখোশ পরে থাকেন, কখনো সেটাকে ওই হয়তো মাস্ক টাস্কের মতো লাগে, আসলে তারা সর্বক্ষণই যে মুখোশ পরে থাকেন, সেটাই কি আমাদের ধরতে হবে? আরও একটা কথা, এই শুনছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো, তিনি কিরকম একটা হতাশ ভঙ্গিতে বললেন চলে গেছে আর কি হবে। সত্যিই তো, গেলে গেছে আর কি হবে, তাই তো, যা 19 তাই তো 20, এর তো নতুন আর কিছু হওয়ার নেই। সবাই চলে যাচ্ছে দেখে তারা তোমার মোটামুটি ওই ভয় পেতে পেতে লোকে যেরকম অকুত ভয় হয়ে যায়, তারা সেরকম আশ্চর্য ঘটনাগুলো দেখতে দেখতে আশ্চর্য হওয়াই বন্ধ করে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, আশ্চর্য হওয়ার মতো ঘটনার কিছু খামতি আছে, যেগুলো অভাবনীয়, সেগুলো তো হয়েই চলেছে। এই যে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সহ 5 জনকে উকিলের চিঠি পাঠিয়ে বসে রয়েছেন কাকলি পুত্র, কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তার অভিযোগ কি? তার নামে মিথ্যে কথা রটানো হয়েছে। তিনি কখনোই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভা ভোটের টিকিট চাননি, অথচ এ কথা বলা হয়েছে বলে তিনি, তার নামে বলা হয়েছে, এবং বলে তিনি নোটিশ টাকাকে পাঠালেন কার নামে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি করেছেন, মানে এক্ষেত্রে তার দলের একজন সাংসদের ছেলে বলে দিচ্ছেন তিনি আসলে মিথ্যে কথা বলছেন। এটা 1 মাস আগেও কল্পনা করা যেত। এই কল্পনার কথায় মনে পড়ল, হ্যাঁ, কল্পনা শক্তি সব থেকে বেশি কাদের থাকে বলুন তো? কবিদের। সেই কবিদের মধ্যে অন্যতম শক্তি চট্টোপাধ্যায়, তিনি এখন কোথায় আছেন কে জানে, কি করছেন। একটু কল্পনায় দেখতে চেষ্টা করছি যে তিনি কি এই বাংলার ইদানিংকালের কর্মকাণ্ডগুলো দেখছেন। আমার দেখলে কি লিখতেন জানি না, কিন্তু তার কি কখনো কখনো মনে হচ্ছে যা কল্পনা সেই সময় করেছিলাম সেটাই কি এখন বাস্তবে রূপ নিচ্ছে? আচ্ছা বলুন তো, কল্পনা যখন বাস্তব রূপ নেয় তখন কবির ঠিক কী প্রতিক্রিয়া হয় জানতে খুব ইচ্ছে করছে, জানেন তো? কেন বলছি?
দেখুন, শক্তি চট্টোপাধ্যায় লিখে গেছিলেন সেই দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, সেই পাড়া যে কালীঘাটের পটুয়া পাড়া, সেটা কি লেখার সময় শক্তি চট্টোপাধ্যায়ের কল্পনায় ছিল বলুন তো? রাতের কড়ানাড়াটা কবি শুনতে পেয়েছিলেন, কিন্তু এই কড়ানাড়া যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবেন এটা কেউ ভাবতে পেরেছিল? না কবি ভাবতে পেরেছিলেন? তার কবিতার অবনী যে বাস্তবের অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে যাবেন, এটা কবি শক্তি চট্টোপাধ্যায় লেখাটার সময় কখনো ভেবেছিলেন? কিন্তু সেটাও তো হয়ে গেল, তাই তো দেখলাম বাস্তব হয়ে গেল কবিতাটা। রাত 3টে নাগাদ অভিষেকের পটুয়া পাড়ার বাড়ির কড়া নাড়ল শালবনী থানার পুলিশ। অবনী বাড়ি আছোর বদলে ওখানে হয়তো অভিষেক বাড়ি আছো বা তার তার আত্মসহায়ক সুমিত বাড়ি আছো, কিছু একটা বলেছেন তারা। এবার সময়টা খেয়াল করে দেখুন, খুব সিগনিফিকেন্ট। রাত 3টে। রাত 3টে কি হয় জানেন? শোনা যায় রাত 3টের সময় নাকি নিশি ডাকে। আবার যারা আধ্যাত্মবাদটা নিয়ে চর্চা টর্চা করেন তারা বলেন ওই শাস্ত্রে বর্ণিত দেখবেন ব্রাহ্ম মুহূর্ত বলে একটা বিষয় আছে, ওই ব্রাহ্ম মুহূর্ত নাকি এই রাত 3টে থেকে 4টের মধ্যে। মানে সেই সময় ঘুম ভেঙে যদি আপনি উঠে পড়েন তাহলে ধরতে হবে স্বয়ং ব্রহ্ম আপনাকে আহ্বান করেছেন। পুলিশের ডাকাডাকিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ঘুমটা ভেঙেছিল? আর ঘুম ভাঙলে তিনি কি মনে করেছিলেন যে ডাকছে ওই চো অবনী বাড়ি আছোর মতো করে? এরা কে ডাকছে? এ কি নিশির ডাক নাকি ব্রহ্মের আহ্বান? দেখুন, কী ভেবেছিলেন আমরা জানি না। যাই ভেবে থাকুন, তিনি বা তার সঙ্গী সাথীরা যে দরজা খোলেননি, নিশি বা ব্রহ্ম দুটোই যে গুরুপাক, এটা ভেবে তারা যে আবার কম্বল টম্বল মুড়ি দিয়েছিলেন এটা তো বুঝেছি। ভোর 5টা পর্যন্ত ডাকাডাকির পর যখন কেউ সারা শব্দ দিচ্ছেন না, তখন বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমকে ডেকে তালা ভেঙে পুলিশ ভেতরে ঢুকেছিল। ভাবতে পারছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভাবতে পেরেছিলেন যে নিশি বা ব্রহ্মর ডাক তারা অস্বীকার করার, না শোনার, আমল না দেওয়ার চেষ্টা করছেন? তারা এইভাবে দরজা ভেঙে তারা না পৌঁছলে তাদের কাছে পৌঁছে যাবে। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের সন্ধানে পুলিশ গেছিল তার বাড়িতে। কেন? কারণ সুমিত রায়ের যোগসূত্র পাওয়া গেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির ওই জমি কেলেঙ্কারির মামলায়। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ওই মামলায় গ্রেফতার হয়েছেন এবং যথারীতি তিনি ওই জমি কেলেঙ্কারির টাকা 2-3 হাত ঘুরে কোনো একটা বিশেষ জায়গায় পৌঁছনোর তথ্য দিয়ে দিয়েছেন। ওই হাতগুলোর মধ্যে একটা হাত নাকি সুমিত রায়। সুমিত রায়ের শেষ টাওয়ার লোকেশনটা সেটা পাওয়া গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাই তার বাড়ির কড়া নেড়েছে, থুড়ি তালা ভেঙেছে শালবনী থানার পুলিশ। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সুমিত রায়কে না পেয়ে পুলিশ তার সিজার লিস্টে নীল বা প্রাপ্তিশূন্য লিখে নিয়ে তো চলে গেছে। সেটা নিয়ে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ সোশ্যাল মিডিয়াতে আবার নিন্দামধ্য পর্যন্ত করেছেন। তাতে একটা জিনিস প্রমাণিত হয়, সাগরিকা ঘোষ এখন পর্যন্ত, এখন এটা মাথায় রাখুন, সাগরের এই কূলেই রয়েছে, ওই কূলে এখনও যাননি। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সেটা তো তৃণমূল করবে, এটা তো খুব স্বাভাবিক। কারণ রাজনীতিতে যাই হয়, যেটা বিরুদ্ধে যায় সেটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সেই জন্যেই তৃণমূলের করায় আমরা অন্তত কেউ অবাক হইনি। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশও কিন্তু এতে খুব একটা অবাক হচ্ছে না, কারণ তাদের হাতে অভিষেকের বাড়ির কড়া নাড়ার একটা যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে। এই বললাম সুমিত রায়ের ফোনের শেষ টাওয়ার লোকেশন, এটাই তারা আদালতে যদি অভিষেক ওই পুলিশি হয়রানির অভিযোগে নালিশ করতে যান, তাহলে পশ্চিম মেদিনীপুর নিশ্চয়ই আদালতে প্রমাণ হিসেবে এটাই পেশ করে দেবে। এরপর আর কিছু বলার থাকবে কি? তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই, লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। দেখুন, সুমিত রায়ের বাড়ি, শ্বশুর বাড়ি, পিসির বাড়ি পুলিশ সব খুঁজে দেখে নিয়েছে, কিন্তু সেই সব ঠিকানা আর পটুয়াপাড়ার ঠিকানা এ দুটো তো এক নয়, গুরুত্বও এক নয় নিশ্চিতভাবেই। সুমিত রায়ের শ্বশুর বাড়ি, পিসির বাড়িতে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায় না,
আজ সকাল 8টায় আমাদের রিপোর্টাররা কি দেখেছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়ির থেকে বেরোলেন। এবার বেরোলেন যখন, গেছিলেন নিশ্চয়ই কোনো না সময়, কি কখন গেছিলেন, রাতে কখন এসছিলেন কেউ জানে না। পুলিশ দরজা ভেঙে ঢোকার আগে ঢুকেছিলেন, নাকি তারা পরে ঢুকেছেন, নাকি আগের থেকেই ছিলেন, সবাই জানার চেষ্টা করছেন। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেই যদি অভিষেকের বাড়িতে থেকে থাকেন, তাহলে কি তিনি এমনিই গেছিলেন, নাকি কিছু একটা আন্দাজ করতে পেরে গেছিলেন? এই প্রশ্ন তো উঠবে। যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী কিচ্ছু বলেননি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে কিছু বলেননি, তাই এই উপস্থিতি নিয়ে কৌতূহল তো হবেই। তার কারণ অদ্ভুত অদ্ভুত সময়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত হতে দেখেছি এবং সেগুলো সবকটাই কিন্তু ওই বাড়িতে রেড হওয়ার সময়, এক একটা ক্ষেত্রে। এর আগে আইপ্যাকের অফিস আর প্রতীক জৈনের বাড়িতে যখন অভিযান চলেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পাল্টা রেড চালিয়েছিলেন, ফাইলপত্র তুলে নিয়ে চলে এসেছিলেন। সেই যাওয়া এই যাওয়ার মিল কি এক? সেবারও কয়লা দুর্নীতির টাকার স্রোতের লিড পেয়ে কেন্দ্রীয় এজেন্সি আইপ্যাকের অফিসে আর প্রতীক জৈনের বাড়িতে গেছিল। এবার জমি দুর্নীতির টাকার স্রোতের খবর পেয়ে শালবনী থানার পুলিশ অভিষেকের বাড়িতে পৌঁছয়। অভিষেক তো শুধু মমতার আত্মীয় নন, অভিষেক তো সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বটেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশীও। এবার দেখুন, আমাদের এখানে পাড়া কনসেপ্টটা তো এরকমই, প্রতিবেশীর বাড়িতে ডাকাত পড়লে প্রতিবেশীরাই ছুটে যায়, কিন্তু পুলিশ গেলে সেটা কি ঘটে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই পুলিশ রেডটা কি হিসেবে ধাক্কা দিয়েছে, সেটা একটু ভেবে দেখার বিষয়। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে দুটো জায়গায় আরও ছুটে গেছিলেন, আমরা দেখেছি। এক, সারদা কেলেঙ্কারির তদন্ত যখন চলছে, তখন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে কেন্দ্রীয় এজেন্সির বিশাল দল রাজীব কুমারের বাড়িতে গেছিল। তখন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীদের জোর করে থানায় নিয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের বাড়ি গেছিলেন। রাজীব কুমার তখন কলকাতা পুলিশের কমিশনার, পরে রাজ্য পুলিশের ডিজি হয়েছে। সেই রাজীব কুমারকে অন্যতম সঙ্গী করেই প্রতীক জৈন আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক করেছিলেন মমতা। অতীতে অভিষেকের বাড়িতেও কিন্তু তিনি একইভাবে গিয়ে হাজির হয়েছিলেন। এবার পর বিষয়গুলো একটুখানি খেয়াল করে দেখুন। প্রতীক জৈন আইপ্যাক বাংলা থেকে পাত্তারি গুটিয়েছে। রাজীব কুমার তিনিও বাংলায় নেই, বরঞ্চ তার বাংলার থেকে রাজ্যসভায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুখেও কিন্তু এখন কোনো উচ্চবাচ্য নেই, কোনো শব্দ শোনা যাচ্ছে না তার। আচ্ছা, একটা কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যার বাড়িতেই যান সেই উধাও হয়ে যায় কেন? এবার এটা শুনে কেউ কেউ বলছেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছুটে গেলেন অভিষেকের বাড়িতে, এবার কি হবে? এটা পুলিশের ব্যাপার, কেন্দ্রীয় এজেন্সির ব্যাপার আর ভবিতব্যের ব্যাপার, এটা আমরা বলে উঠতে পারবো না। যদি আম গাছের ডান দিকে মিষ্টি ফল, বাঁ দিকে টক ফল হয়, সেটা যেমন অবাস্তব, তেমনি এই সরকারের সব থেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি। এগুলো তো চোরের সাক্ষী বাটপার, চোটকাট চোর চপ, চুরি চৌর্যবৃত্তি শিখিয়েছে তো মমতা ব্যানার্জি। ফারাকটা কি? দিদি অনেক নিপুণ ভাবে চৌর্যবৃত্তি করেছে, আর খোকাবাবু নতুন জমানো লোক হড়বড় করে দিয়েছে, ডিজে বাজিয়ে দিয়েছে। দিদি রবীন্দ্রসঙ্গীত বানিয়ে চুরি চামারি করেছে, আর খোকাবাবু ডিজে বাজিয়ে চুরি চামারি করেছে, ফলে জানাজানি হয়ে গেছে। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়সে কি না কি করতে হচ্ছে। একদিকে তো এরকম যেখানে সেখানে দৌড়তে হচ্ছে, আর আরেকদিকে খ্যাপা খুঁড়ে ফেরে ওই পরশ পাথরের মতো তাকে প্রতি মুহূর্তে খাতা পেন্সিল নিয়ে বসে বসে হিসেব মেলাতে হচ্ছে। এ বেরিয়ে গেল, নামটা কাটতে হলো, তার বদলে আরেকটা নাম লিখতে হলো। এই সায়নী ঘোষ, তিনি চলে গেলেন, এবং সায়নী ঘোষকে কত বড় একটা পদ দেওয়া হয়েছিল। যখন কংগ্রেসে ছিলেন তখন যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, তার দলের সেই পোস্ট তিনি সায়নীকে দিয়েছিলেন। এখন সেই নামটাও কাটতে হচ্ছে, অর্ণব ব্যানার্জি না কাকে একটা দিয়েছেন আর কি। এবং সব থেকে বড় কথা,
সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ায় উত্তর কলকাতা যে জেলা তৃণমূল কংগ্রেস সেখানকার সভাপতির পোস্টটা খালি হয়ে গেছে। সেখানে কাকে বেছে নিলেন? কুণাল ঘোষকে। এবার কুণাল ঘোষ তার এই একদম নাছোড় আনুগত্যের পুরস্কার পেলেন, নাকি আর কেউ পড়ে নেই বলে অগতির গতি বলে তাকে শেষ চয়েস তিনি, এইভাবে তাকে দায়িত্বটা দেওয়া হলো, এটা বলাটা খুব মুশকিল। কিন্তু তাকে যে এরকম একটার পর একটা খালি নাম কেটে নতুন নাম লিখতে হচ্ছে আর খুঁজে বেড়াতে হচ্ছে কাকে কোন পোস্টে দেবেন, এটা তো বাস্তব। এবার এটা দেখে আপনারা ভাবতে পারেন যে এরকম পরিস্থিতিতে যে তিনি পড়বেন এটা কখনো তিনি ভেবেছিলেন? ইনফ্যাক্ট কেই বা ভাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভেবেছিলেন তার বাড়ির সামনেটায় আগে 2500 পুলিশ থাকতো, কোনো বাইক বা গাড়ি ব্রেক করলেও উর্দিধারীরা রেড়ে করে তেড়ে আসতো? কিন্তু পালা বদলের পর সেই পুলিশি নিরাপত্তা প্রত্যাহার হয়ে গেছে, তাতে হয়তো ফাঁকা ফাঁকা লাগছিল। তিনি হয়তো ভাবতেই পারছিলেন না তার বাড়ির সামনেটা এতটা ফাঁকা। নিন্দুকেরা কি বলছে জানেন? তার যাতে ফাঁকা না লাগে ওই জন্যই নাকি বারবার বিশাল বাহিনী নিয়ে তার বাড়িতে পুলিশি অভিযান হচ্ছে। কোনো মানে হয় বলুন? যে পুলিশ আগে অভিষেককে পাহারা দিত, সেই পুলিশই এখন তার বাড়ির তালা ভাঙছে, গোটা বাড়ি তল্লাশি করছে। পটুয়াপাড়ার প্রতিবেশীরা কিন্তু এবার আপত্তি করতে পারে। একটা সময় মমতা অভিষেকের নিরাপত্তার ঠেলায় তাদের প্রাণষ্টাগত ছিল, তাই জন্যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে ভোটে হারিয়েছেন। এবার তদন্তের নামে যদি সেই পুলিশই বারবার ফিরে ফিরে আসে, নিয়মিতভাবে যদি ওই রাত বিরতে সমন ধরানো বা তল্লাশির জন্য পুলিশ যদি অভিষেকের বাড়ির সামনে ডাকাডাকি করে, তাহলে পাড়া প্রতিবেশীদের ঘুমেরও তো ব্যাঘাত ঘটবে। এর আগে তারা সরকারকে রাজ্য ছাড়া করেছেন, মানে সরিয়ে দিয়েছেন। এবার তারা তাদের প্রতিবেশীদেরও আবার সরিয়ে দিতে চাইবেন না তো? বলা তো যায় না। দেখুন, যদি নেতারা সারাক্ষণ আনন্দ খোঁজেন, একটু স্বস্তি খোঁজেন, এ দল থেকে ও দলে চলে যান, তাহলে প্রতিবেশীরা যে তারাও একটু সুখনিদ্রা খুঁজবেন, নিশ্চিন্তে ঘুমানোর একটু ব্যবস্থা করতে চাইবেন, সেটাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু মুশকিল একটাই, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তাদের ঘুমের যে ব্যাঘাত আরও ঘটবে, কারণ অভিযান যে আরও হবে তাতে তো কোনো সন্দেহ নেই। কারণ মেদিনীপুরে জমি দুর্নীতির তদন্তেও তো কালীঘাটে অভিষেকের বাড়ির টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে। আজ দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে আবার অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির নেতা অভিজিৎ দাস ববি, যিনি ওই লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, তার অভিযোগ কি জানেন? আমফান সাইক্লোনের ত্রাণের 250 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এটা নবতম সংযোজন। এছাড়া ধরুন পরপর হাজিরার সমন রয়েছে। রোববার শৈজাল মামলায় সিআইডির তলব, সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ইডির তলব, মঙ্গলবার ওই ডিজে হুমকির মামলায় ডাক। মানে ইংরেজিতে একটা কথা আছে জানেন তো, অল রোডস লিড টু দ্য রোম। সেই ওই একই ব্যাপার, সব রাস্তা গিয়ে রোমের দিকে যাচ্ছে। এখন সব দুর্নীতির মামলাই অভিষেকের দিকে যাচ্ছে। তা সে ওই পশ্চিম মেদিনীপুরের জমি দুর্নীতি হোক বা দক্ষিণ 24 পরগনার ত্রাণ দুর্নীতি, প্রত্যেক ক্ষেত্রে যদি অভিষেকের বিরুদ্ধেই ওই তথ্য প্রমাণ অভিযোগ সব ছুটে যায়, তাহলে কি এরপরে ওই প্রতিহিংসার অভিযোগটা খাটে বলুন তো? একটা দুটো হলে সেগুলোকে বিচ্ছিন্নভাবে বলা যায়, সব কটাই যদি একই দিকে যায় তখন আপনারা বলতে পারবেন এগুলো সব মিথ্যে। অভিষেকের আত্মসহায়ক নিয়ে তো তার দলের নির্বাচিত বিধায়ক কুণাল ঘোষই স্বয়ং প্রশ্ন তুলেছেন। তাহলে এরপর সাধারণ মানুষ তাদের বক্তব্যগুলো বা ওই প্রতিহিংসার অভিযোগের সারবত্তা নিয়ে প্রশ্ন কেন তুলবেন না? সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। আর কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না, এখন সব সুমিতের জন্মদিন, সুমিতের অমুক,
এই সব কটা মিলে ওই জায়গাটাকে পুছিয়েছে। ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয় সেটা ওর বাড়ির অফিস হোক আর ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত। দেখুন, কেউ কাউকে যে ছাড়ছে না এটা তো দেখতেই পাচ্ছেন। কাল সই জালিয়াতি মামলায় কুণাল ঘোষকে রেখেছে সিআইডি, অভিষেক নিশ্চয়ই যাবেন। আর নিন্দুকদের স্বভাব তো জানেন, কোথায় বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ নিয়ে আলোচনা করবেন তা নয়, আলোচনা হচ্ছে সেখানে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষকে কি মুখোমুখি বসানো হবে, যেন দুজনের সাপে নেউলে সম্পর্ক। এ সমস্ত বলার কোনো মানে হয়? এই তো সদ্য বসেছেন, ইতিমধ্যেই তো কুণাল ঘোষের সঙ্গে অভিষেক ভোটের পর একবার মুখোমুখি বসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, এবং বসে তারা নাকি সব নিজেদের মধ্যে মত পার্থক্য মিটিয়েও নিয়েছিলেন। এবার সইজাল কাণ্ডে মুখোমুখি বসতেই পারেন, এবং কুণাল ঘোষ বলেও দিয়েছেন মুখোমুখি বসালে তিনি মুখোমুখিই বসবেন। ওই জীবনানন্দের কবিতার আরেকটা লাইনের মতো, সব পাখি ঘরে আসে, ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সে। শক্তি চট্টোপাধ্যায় থেকে জীবনানন্দ দাশ। আজ বোধহয় কবিদের লাইন মেলার দিন, জানেন তো। সব পাখি ঘরে না এলেও একটা পাখি তো ঘরে এলো, আক্ষরিক অর্থেই এলো। এরকম বাজারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কদিন আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম শর্ত দিয়েছিলেন, কিন্তু তারপর আমাদের মনে হচ্ছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও কি মনে হচ্ছে যে এরকম অপশান দিয়ে একটু বাড়াবাড়ি করে ফেললেন, মানে অভিষেক আর তার মধ্যে বেছে নেওয়া হতে পারেন দুজনেই বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা বলে এটা একটু বেশি হয়ে গেল না? এরপরে আর তার করণীয় কী থাকবে? কিন্তু তার কাজটা আমরা শুনলাম সহজ করে দিয়েছেন অভিষেক স্বয়ং। তিনি বলেছেন যে তাকে ছোটোর থেকে মানুষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর ব্যাস কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও গোলে জল হয়ে গেছেন, তার প্রাণের মধ্যে পুত্র স্নেহ জেগে উঠেছে, সব মিটমাট। নাকি তাকে ধর্ম সংকটে ফেলে দিয়েছিলেন অভিষেক, তাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই মানুষ করেছেন, তার শিক্ষায় তিনি বড় হয়েছেন, এটা বলেই কি তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটু চাপে ফেলে দিয়েছেন? বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়, ও সবাইকে ধরে নিয়েছে, ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমায় বড় হতে দেখেছে, আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ও তো আমার সন্তান সময়, তাহলে সত্যি কথা, ছোট থেকে সত্যি সত্যি তো মানুষ করেছে। সন্তান যদি কোনো স্বীকার করে তার ভুল, তা সেই স্বীকারকে, সেই ভুলকে ক্ষমা করে দেওয়া হচ্ছে পিতৃস্থানীয় লোকেদের কর্তব্য। দেখুন, এই ভালোবাসা দেখে মদন মিত্রের কিন্তু অভিমান হতেই পারে। তিনি কি বানের জলে ভেসেছেন নাকি? তার মনে হলে কি দোষ দেওয়া যায় তাকে, বলুন তো? কই মমতা বন্দ্যোপাধ্যায় তো একবারও তার বাড়িতে এলেন না, অথচ কামারহাটি পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তার যোগসাজশের কথা ওই অয়নশীল বলে দেওয়ার পর কেন্দ্রীয় এজেন্সি তো তার মানে পরপর বাড়িতে, ওই ভবানীপুর এলাকার বাড়ি সহ সব জায়গায় 8টা জায়গায় তল্লাশি চালিয়েছে। এবার ফলে মদন মিত্র অভিমান করতেই পারেন যে তার জন্যে কি মমতার ছিটে ফোটা প্রাপ্য নয়। এটা আরও কেউ তৃণমূলের নেতারা ভাবছেন কিনা জানি না, কিন্তু আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় খাতা পেন্সিল হাত থেকে নামাতে পারবেন না। তিনি কাকে ছাড়ছেন আর কে তাকে ছাড়ছেন এই টানা পড়ে নে। কারণ এই যখন শেষ করছি তখনই খবর পেলাম আরেক নেতা মানস ভুঁইয়া, তিনিও নাকি তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করলেন। আবার ওই গুনতে বসুন, হারা ধনের 10টি ছেলে রইল বা কি কয়।